দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, জুলাই সনদ বিবেচনায় রাখার আশ্বাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চলমান আলোচনা ইরানের শেষ সুযোগ, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 6 মাসে স্পোর্টস হাবে রূপান্তর করা হবে ঢাকা স্টেডিয়াম, জানালেন এনএসসি পরিচালক। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সেডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামায়াত। সরকারকে জুলাই যোদ্ধাদের গায়ে হাত না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের গায়ে হাত দেওয়া হবে বিশ্বাসঘাতকতা। এছাড়া গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোভ টোপ প্রস্তাব বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনার কেন্দ্র করে ছাত্র দলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। এতে জোকসু ও ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রদল জানিয়েছে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়। বেলা 11টার দিকে জোকসু নেতাকর্মী সহ কয়েকজন কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে ঢুকতে যান। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বিরোধী দলের প্রতিনিধিত্ব ছাড়াই হলো সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক। তবে নাম না দিলেও বিরোধী দলের পরামর্শ গ্রহণের আশ্বাস দিয়েছেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী জানান, জুলাই সনদ পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মঙ্গলবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সংবিধানের 18তম সংশোধনী নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো। এ লক্ষ্যে গঠিত কমিটির প্রথম বৈঠক হলো মঙ্গলবার। 12 সদস্যের সবাই এদিন উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধী দল থেকে কেউ। কমিটিতে বিরোধী দল থেকে 5 জনের নাম দিতে সরকারি দল অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করে জামায়াত ইসলামী। গঠনের দিনই কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। তবে সুযোগ থাকছে মতামত দেওয়ার। কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা সবার কথা শুনবেন, আর যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলোও পর্যালোচনা করা হবে। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদ বিবেচনায় রেখে বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করবে কমিটি। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে।
প্রথম বৈঠকে কমিটির কাজের পদ্ধতি এবং কাদের সঙ্গে আলোচনা করা হবে সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্য, সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারক, জাতীয় প্রেস ক্লাব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে 2 তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রাহুল, ডায়মন্ড, অনিম, পলাশ, মিনহাজ আবেদিন ও মিনহাজ বাবু। 2022 সালের 25 জুন বিকেলে 2 তরুণী তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে অন্য এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে ঘুরতে বের হন। রাত 10:45টার দিকে কেরানীগঞ্জের একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার সময় আসামিরা তাদের বাধা দেয়। এরপর আসামিরা তাদের বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং 2 তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ওই তরুণীদের উদ্ধার করে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে ক্যাম্পাসে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ 5টি পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, দোয়া ও স্মরণ সভা সহ বিভিন্ন আয়োজন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এ সময় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, প্রো ভাইস চ্যান্সেলর সহ জুলাই উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। আগামীকাল 5 আগস্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমরা বিশ্বাস করি এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র, ন্যায় বিচার, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন, একসময় এই জনপদের জীবন জীবিকা ছিল নদী কেন্দ্রিক, কিন্তু সেখানে এখন সর্বত্র মাছ চাষ করছেন স্থানীয়রা। ফলে ঘটছে নীরব বিপ্লব। নদীর পানি স্লুইস গেটের মাধ্যমে পুকুরে প্রবেশ করিয়ে গড়ে তোলা হয়েছে মাছের খামার। বর্তমানে এই এলাকায় 5 শতাধিক চাষি বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ উৎপাদন করছেন। অথচ দ্বীপ জেলা ভোলার এই অঞ্চলে নিকট অতীতে এমনটি দেখা যায়নি। একজনের দেখা দেখি মনে করেন এখন 300 থেকে 350 লোক এই মাছে জড়িত। আমাদের চরসময়ের মাছের কোয়ালিটি ভালো, খাইতে স্বাদ, নদীর সাথে সুইচ গেট করা। আমাদের 30-35টা ঘের আছে, এই আমাদের নদীর সাথে ঘের। এই মাছগুলা খাইতে খুব সুস্বাদু। আমাকে 37টা পুষ্কুনি আছে, সব নদীর লগে সব সুইচ গেট করা, পানি আপ ডাউন হয়। আমার প্রতিদিন 20 থেকে 25 মণ মাছ আমার উঠে প্রতিদিন। দুপুরবেলা আমি মাছ মাফি, ইনশাল্লাহ খুব লাভবান ভালো। প্রতি মাসে আমার প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মাছ আমি মাপি। স্থানীয়রা জানান, মাছ চাষের মাধ্যমে তারা বেশ লাভবান হচ্ছেন। তাই এই খাতে অনেক উদ্যোক্তাও আগ্রহ দেখাচ্ছেন। ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দোকানদার, চাকরিজীবী এবং এলাকার যত বেকার লোক আছে সবাই মাছ চাষ করে। তো এখন বর্তমানে আমিও মাছ চাষের সাথে জড়িত হয়েছি। ছোট পুষ্করিণী মাছের চাষ শুরু করছি। বছর প্রতি 1 বছর লাভবান হওয়ার পর আরেক বছর আরেকটা বাড়াইছি, আরেক বছর লাভবান হওয়ার আরেকবার করছি। এতে আমাদের এলাকার সবসময়তে মাছের চাষ সবে কম বেশি সবে মাছের চাষের লাগে জড়িত। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করছে ভোলা সদর উপজেলার মৎস্য অফিস। ভোলা সদর উপজেলাতে প্রায় 8500 পুকুর আছে এবং এখানে বেশিরভাগ পুকুর চরসামাইয়া এবং দক্ষিণ দিগুলদি ইউনিয়নে অবস্থিত। এবং এগুলোর মধ্যে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য খামারিরা মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে। বর্তমানে আমাদের অফিস থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং প্রয়োজনীয় জরুরি সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রকল্প থাকা সাপেক্ষে আমরা প্রকল্প থেকে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা সেবাও দিয়ে যাচ্ছি। এই কর্মকর্তা আশা করেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে মাছ চাষের এই বিপ্লব অন্যান্যদের উৎসাহ দেবে।
সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য এই আলোচনাই ইরানের শেষ সুযোগ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করায় এই হুঁশিয়ারি দিলেন তিনি। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে তাদের সামনে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণের যে কোনো একটি বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ইরান স্বীকার করুক বা নাই করুক, বাস্তবে তারা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছেন যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে। এদিকে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় দেশটিতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা বাতিল করেছে ইরান। গত মাসে কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় এক কর্মী নিহতের পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকার বিরোধী আন্দোলন এবং নির্বাচন ঘিরে সংঘাতের খবর প্রকাশের পর দেশটিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। যদিও পাকিস্তান সরকার এ পর্যন্ত আল জাজিরার ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পাকিস্তানি দাবি করেছেন তারা আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল জাজিরার বাছাই করা প্রতিবেদনের সমালোচনা করেছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে পাল্টা হামলার আরও তীব্র হয়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত 22 জন নিহত হয়েছেন। খেলার খবর। করুণ পরিবেশে আবৃত ঢাকা স্টেডিয়ামকে আগামী 6 মাসের মধ্যে স্পোর্টস হাবে রূপান্তর করা হবে, এমন আশার বাণী শোনালেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। বিকেলে টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সঙ্গে পরিচয় পর্ব শেষে এ কথা বলেন তিনি। 4.5 বছরে দীর্ঘ অপেক্ষার অবসান হয় গত বছরের জুনে। সংস্কার কাজ শেষে ভুটান ম্যাচ দিয়ে আবারও ফুটবল গড়ায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কিন্তু মাঠের ভেতরের আর বাইরের পরিবেশ এখনো আকাশ পাতাল ফারাক। প্রতিদিনই হাজারো মানুষের আনাগোনা হয় গুলিস্তানের এই স্টেডিয়াম পাড়ায়। যানবাহনে অবৈধ পার্কিং, হকারদের দৌরাত্ম্য সহ নানা কারণে এখানকার ক্রীড়া বান্ধব পরিবেশটাই যেন নেই। জাতীয় স্টেডিয়াম, হকি স্টেডিয়াম, তারপরে টেবিল টেনিস বা কাবাডি, ভলিবল যে ফেডারেশন বা যেগুলো রয়েছে, ওইটা আমরা একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করতে চাই। এবং পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং মনে করেন সোলার লাইট সিস্টেম করে দিনে রাতে, যাতে এখানে পর্যাপ্ত খেলাধুলা পরিবেশ থাকে। দ্রুত 3 থেকে 6 মাসের মধ্যে এটা দেখবেন যে বাস্তবায়ন হয়ে যাবে। জাতীয় স্টেডিয়ামে রয়েছে প্রায় 50 ফেডারেশন, তার মধ্যে একটি টেবিল টেনিস, যাদের আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে বিভিন্ন পদক ঝুলিতে থাকলেও নেই মানসম্মত অনুশীলনী স্থান। এখানে অব্যবস্থাপনা আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা এটা করব, কারণ খেলাধুলার জন্য তো একটা পরিবেশ দিতে হবে। স্পোর্টসের পরিবেশের না দিলে কিন্তু আমরা ওই লেভেলের কোনো সাকসেস আশা করতে পারি না। গেল 18 জুলাই একসঙ্গে 27টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 মাসে স্বল্প সময়ে দায়িত্ব পেলেও বর্তমান কমিটি চাওয়া যোগ্যতার ভিত্তিতে যেন মূল্যায়ন করা হয় ফেডারেশনগুলোকে। রেজাল্টের ভিত্তিতে, অবদানের ভিত্তিতে, না হলে আমরা যারা ফেডারেশন আছি আমাদের শুনতে হয় যে আমরা এরকম রেজাল্ট করছি, আমাদের বরাদ্দ এত কম কেন। আমি ওনার কাছে, ওনার মাধ্যম দিয়ে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ যে বিশেষ দৃষ্টি টেবিল টেনিসের জন্য না, যারা রেজাল্ট ভালো করে তাদের প্রতি যেন দেন। এই অ্যাডহক কমিটি নির্ধারিত 90 দিন সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য কাজ করবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ক্রমেই চাপে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ওয়েলসের পর এবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফলে তার মেয়াদ বাড়ানোর আশা ক্রমেই ফিকে হয়ে আসছে। বর্তমান মেয়াদ শেষ করতে পারবেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
ফিফা টুর্নামেন্টগুলো বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে শতকরা 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় $4.2 বিলিয়ন বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করা সেই উদ্যোগ বিশ্ব ফুটবলে বিভিন্ন মহাদেশীয় সংস্থা ও সদস্য দেশের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। এরপর থেকে তার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে প্রশ্ন ওঠে। ইনফান্তিনোর বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বছর মার্চে। ফিফা কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে নিজের চতুর্থ মেয়াদের জন্য লড়াইয়ের ইচ্ছা আগেই প্রকাশ করেছেন তিনি। ইনফান্তিনোর জন্য প্রথম দুশ্চিন্তার বিষয় হলো তার সভাপতি পদের চেয়ার ততদিন পর্যন্ত নাও টিকতে পারে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পদ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এদিকে ফিফা সভাপতি বেতন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধির পরিকল্পনা প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে নতুন করে বিতর্কে ঝড় উঠেছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে বাণিজ্যিক কার্যক্রম একটি নতুন বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইনফান্তিনো বছরে প্রায় 3 কোটি ইউরো, যা প্রায় $3.43 লাখ বেতন পেতেন। এর সঙ্গে থাকতো বাণিজ্যিক সাফল্যের উপর নির্ভরশীল অতিরিক্ত বোনাসও। বর্তমানে ফিফা সভাপতি বার্ষিক বেতন প্রায় 30 লাখ ইউরো। অর্থাৎ নতুন পরিকল্পনা কার্যকর হলে ইনফান্তিনো আয় প্রায় 10 গুণ বেড়ে যেত। এই অবস্থায় ফিফার প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট অনেক মহল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, জুলাই সনদ বিবেচনায় রাখার আশ্বাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চলমান আলোচনা ইরানের শেষ সুযোগ, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 6 মাসে স্পোর্টস হাবে রূপান্তর করা হবে ঢাকা স্টেডিয়াম, জানালেন এনএসসি পরিচালক। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।